দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে আওয়ামী লীগ সরকার। বিজয় সমাবেশে শেখ হাসিনা বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতারা। এবং লিগ ফ্র্যাঞ্চাইজিতে বাড়ছে জুয়ারিদের দৌরাত্ম্য। বিপিএলে বাজির অভিযোগে প্রতিদিনই চলছে ধরপাকড়, সতর্ক বিসিবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যবদ্ধ শক্তি সব সময় বিজয় অর্জন করে। 30শে ডিসেম্বরের নির্বাচন তারই প্রমাণ। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলেই আবারও ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় দুর্নীতির বিরুদ্ধে ও জঙ্গিবাদের বিরুদ্ধে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে বর্তমান সরকার। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এদেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে সহ সর্বস্তরের জনগণের প্রতি, যারা এই শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এদেশের ছাত্র, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, কৃষিবিদ সহ সকল পেশাজীবী জনগণ যারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে, এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সকল রাজনৈতিক দল সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অর্থবহ করেছে। একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করব। প্রতিটি মানুষ ঘর পাবে, সুন্দরভাবে বাঁচবে। তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ব্যবস্থা হবে। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টি রেখে অন্যদিকে সরানোর জন্য। 30শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে।
নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এসব মোকাবিলায় পুলিশ তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। যে নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মজবুত অবস্থায় রয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছেই, এগুলো সবসময় ঘটে থাকে। সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদাই প্রস্তুত রয়েছেন এবং যে ঘটনাগুলি ঘটছেন সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থাও তারা করছেন। আজকে সবাই উৎসব মুখর। যেটা স্বপ্ন দেখতেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়ের কথা, আজকে সেটা নিরঙ্কুশ জয় লাভ করেছেন সারা বাংলাদেশে। আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরীর বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরীর 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরীর সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরীর এখন কৌশল পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়, কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি। আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গ সংগঠনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত এক দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্তে নারী শিশু সহ 31 রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি। জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়া রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরাও পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি, এবং এখন পেশেন্ট অনেকটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশায় রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙতো, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে,
এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। অনেকেই জানেন না, দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি সহ নগরীর 29টি পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। উল্টো পথে ও হেলমেট ছাড়া মোটর বাইক চালালে বাসের দরজা খোলা রাখা বা যত্রতত্র যাত্রী ওঠানামানোর কারণে জরিমানাও করছে পুলিশ। এছাড়া লেন মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে মোটরসাইকেল চালকদের। 15 দিন ব্যাপী এই অভিযান চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। শুরু যেমন এটা লিখে দিচ্ছে ওইখানটায়, ওই জায়গাটাই দাঁড়ানো উচিত, কিন্তু ম্যাক্সিমাম বাস তো ওখান থেকেই দাঁড়ায়, ম্যাক্সিমাম বাস ওইখানে দাঁড়ায়, মানে যে ফুটপাতের ওই পাশে দাঁড়ায়। 18 কোটি মানুষকে কন্ট্রোল করা আমার ব্যক্তিগত মতামত, অন্য কারো কি আমি সেটা জানি না, তবে এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। আপনাকেও কাজ করতে হবে, সবাইকে মিলেমিশে একসাথে একযোগে কাজ করতে হবে। এখানে তো কোনো সিগন্যাল ছিল না, তাই এই জন্য মানে দরকার ছিল তাদের। যখন রাস্তায় প্রচন্ড যানজট থাকে তখন অকারণে হর্ন দেয়, দেখা যায় সামনে গাড়ি যাচ্ছে না, তারপর হর্ন দিচ্ছে পিছনে বসে। আসলে এর তো কিছু করার থাকে না, তারপর চেষ্টা করি যাতে হর্ন না দেয়। নিচ থেকে সচেতন না হলে কখনোই সম্ভব না। দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রফতানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ 10টি মোড়ে অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ঘটনা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। বুধবার নগরীর কোতোয়ালির মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এই ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বড় যানবাহনগুলি হয় পথচারীদেরকে চাপা দেয় অথবা ছোট যানবাহনগুলিকে চাপা দেয়। এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই কাজগুলি করছি। অপরদিকে কাভার্ড ভ্যান এবং লরি চালকরা জানিয়েছেন তারা না জেনে রাস্তায় নেমেছেন। এখন বুলে ঢুকে গেছি, এখন ওনারা ধরছে, এখন ঠিক করে দিচ্ছি। জনসাধারণের উপকারার্থে যদি কঠিন পদ্ধতি প্রয়োগ করতে হয় ওদের রুলস অনুযায়ী, তাহলে কাজে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলিতে বিশেষ স্টিকার দেওয়া হয়েছে। সে সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জে ভোগ্য পণ্যবাহী ট্রাকগুলো। এর বাইরে আর অন্য কোনো বাড়ি যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না। আমরা পথচারীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। নগরীতে প্রায় 2 লাখের বেশি যানবাহন চলাচল করে। এর মাঝে ট্রাক এবং কাভার্ড ভ্যান রয়েছে 30,000-এর বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে এসব ট্রাক ঢাকামুখী হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্ত দিয়ে নারী শিশুসহ 31 রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্তের ওপারে শুক্রবার সন্ধ্যায় অবস্থান নেয় নারী শিশু সহ 31 রোহিঙ্গা। স্থানীয়দের দাবি, রাতে সীমান্তের ভারতীয় অংশের কাঁটাতারের বেড়া খুলে দেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় কৌশলে তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। পরে সীমান্ত পেরিয়ে শূন্যরেখায় অবস্থান নেন রোহিঙ্গারা। ভারত থেকে একবার কাঁটাতারের বেড়ার সংলগ্ন প্রায় 31 জন রোহিঙ্গা
ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক গেট খুলে আমাদের বাংলাদেশে পুশব্যাক করে দিতে চাচ্ছিল। আমার গোপীনাথপুর ইউনিয়ন এই বর্ডার বেল্টে যেন কোনো রোহিঙ্গা না ঢুকতে পারে, আমরা সকলভাবে প্রস্তুত আছি এবং বিজিবির ভাইরাও প্রস্তুত আছে। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। শূন্য রেখায় অবস্থানকারীদের বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করবে বিজিবি। জিরো লাইন থেকে ইন্ডিয়ান টেরিটরিতে কিছু লোক গতকালকে রাত্রি থেকে অবস্থান করছে। স্বাভাবিক দৃষ্টিতে এবং আমাদের হিসাব মোতাবেক এরা ইন্ডিয়ান নাগরিক, এরা রোহিঙ্গা বা অন্য কিছু কিনা এটা এখন আমরা নিশ্চিত নই। বাট যেহেতু একটা নির্দিষ্ট গ্রুপের লোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিরো লাইন থেকে 150 গজের মধ্যে অবস্থান করছে, আমাদের স্বাভাবিক টহল এখানে আছে, কিন্তু ফোকাসটা একটু বেশি। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে নারী শিশু সহ 31 জন। তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কোনো কিছুতেই সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 14 জন। পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর অংশে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক পথচারী সহ 3 জনের মৃত্যু হয়। এর আগে সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফয়সাল ও মনোয়ার নামে 2 জনের মৃত্যু হয়। জেলায় অপর দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও লালমনিরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 6 জন নিহত হয়েছেন। সময় সংবাদে আরও থাকছে, মমতার ডাকে কলকাতায় 25টি রাজনৈতিক দলের মোদী সরকার বিরোধী সমাবেশ, সহিংস রাজনীতির বিরুদ্ধে ঐক্যের ডাক। উপজেলা নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠছে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গন। জেলার 13টি উপজেলায় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি সহ অন্য দলগুলোর তেমন কোনো তৎপরতা না দেখা গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে জানান দিচ্ছে নিজেদের প্রার্থিতা। ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। পাশাপাশি সৎ, যোগ্য ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্তদের উপজেলা নির্বাচনে প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। উপজেলা নির্বাচন হোক, সুষ্ঠু ভোটটা যাতে আমরা দিতে পারি। সর্বমহলে গ্রহণযোগ্যতা আছে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তাকে আমরা পাবো, এরকম একজন প্রার্থী চাই। যারা নতুন ভোটার হয়েছে ওদের অনেক ইচ্ছা যে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। তো আমরা চাই যে আমাদের যাতে সেই রকম একটা পরিবেশ থাকে। যুব সমাজ তরুণদের প্রতি, তরুণদের উদ্যোক্তা হিসাবে তৈরি করে, আমাদের এটাই ভাবনা। আমরা যেন সুস্থভাবে গিয়ে একদম নির্ঝঞ্ঝাটভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি। গ্রামীণ উন্নয়নের জন্য তারা কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ এবং সুষম বন্টন, অর্থনৈতিক সুষম বন্টনটা যেন তারা বজায় রাখে। সব দলের ভালো একটা অংশগ্রহণ, ভালো ক্যান্ডিডেট চাই, ভালো নির্বাচন চাই। অভিবাসীদের সব ধরনের সহযোগিতায় বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো 24 ঘন্টা খোলা রাখার কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন তিনি। এ সময় রফতানি ও শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসগুলোকে মুখ্য ভূমিকা পালন করার তাগিদ দেন পরিকল্পনা মন্ত্রী। দূতাবাসগুলো হবে আমাদের শ্রমিক বাজারের প্রধান কেন্দ্র, আমাদের রপ্তানি বাজারের প্রধান অফিস। যে সকল দেশের শ্রমিকেরা আছেন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, 24 ঘন্টা এমবেসি খোলা রাখতে হবে। এমন ব্যক্তিদেরকে পাঠাতে হবে স্পেশালাইজড, যারা এই কাজে প্রশিক্ষিত। এই মুহূর্তে আমরা যমুনার একদম শেষ প্রান্তে, ভারতের কাছে, আমাদের বাংলার উত্তর মাথায় এপার ওপারে আমরা সুড়ঙ্গের বিষয় চিন্তা করছি, টানেল। ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সব শ্রেণীর চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর।
এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি। নিম্নমুখী নওগাঁর চালের বাজারও, বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনি এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে। আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম। পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজে জাবেদা ঐশী, সময় সংবাদ। এদিকে গেল এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন এ সপ্তাহে মিল মালিকরা কিছুটা দাম কমানোয় তার প্রভাব পড়েছে বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় পেঁয়াজ, আলুর দামও রয়েছে নিম্নমুখী। তবে প্রতি কেজি 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। কয়েক সপ্তাহ ধরে পাইকারি বাজারে চালের দামের যে অস্থিরতা ছিল তা অনেকটাই কাটতে শুরু করেছে। এই সপ্তাহে এসে পাইকারি বাজারে বেশিরভাগ চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত কমেছে। তবে যে হারে দাম বেড়েছিল সেই অনুপাতে কমেনি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। বস্তায় ব্যবহার হচ্ছে 50 থেকে 100 টাকা কমছে, কেজিতে 1 থেকে 2 টাকা। নির্বাচনের 1 সপ্তাহ আগের থেকে নির্বাচনের 1 সপ্তাহ পর পর্যন্ত যে পরিমাণ বাড়াইছে তার অর্ধেক ধরুন কমাইছে। মিনিকেট বিক্রি করতেছে 51-52 টাকা, 28 বিক্রি করতেছে আপনার 38-40 টাকা, নাজিশাল বিক্রি করতেছে 58-60 টাকা কেজি, কোনোটা আছে 55 ইন্ডিয়ান চাল। পর্যাপ্ত সরবরাহ আর ভরা মৌসুম থাকায় পেঁয়াজ, রসুন, আলুর দামে অনেকটাই স্বস্তিতে আছেন ক্রেতারা। তবে কিছুটা বেড়েছে আদার ঝাঁজ। পেঁয়াজ আপনার 14-15 টাকা দেশি পেঁয়াজ, আর এলচি পেঁয়াজ 14-15 একই দাম। আর রসুন বাজার আপনার 60-65। পেঁয়াজ, আলুটার দাম একটু বেশি কমছে। আদার দাম কম ছিল মাঝখানে, আবার কেজি 20 টাকা বাইরে আছে। চায়না আদা গত সপ্তাহে আমরা যেটা বেচি 78-80, সেটা আজকে আপনার 90-92। নতুন আলু গত সপ্তাহে যেটা আমরা 14-15-16 ছিল, সেটা আজকে আপনার 12-13 টাকা। ডালের বাজারে খুব একটা সুখবর নেই ক্রেতাদের জন্য, তবে তেলের দরদাম আছে আগের মতোই। বোতলজাত তেলেরটা 450 টাকা বিক্রি করতেছে, আর লুজ যেটা ওটা প্রতি কেজি বিক্রি করতেছে আপনার 82 টাকা। মসুরি মোটাটা হলো গিয়ে 50-52, চিকনটা হলো গিয়ে 85-86, খেসারির ডাল 45, অ্যাঙ্কার ডাল হলো 38, আর মুগ ডাল চিকনটাও দাম বাড়ছে, ওটা চিকনটা 105 থেকে 10 টাকা। আটা, ময়দা, চিনি সহ মশলার দরদামে খুব একটা পরিবর্তন নেই রাজধানীর পাইকারি বাজারে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের খরচার হাওরে সেচের পানির অভাবে অনাবাদি রয়ে গেছে শত শত একর জমি। যেসব জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে সেখানেও পানির অভাবে জ্বলে যাচ্ছে চারা। এতে বিপাকে পড়েছেন চাষিরা। গত মৌসুমে কিছু কৃষকের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে এবার পানি দিতে দেরি হচ্ছে বলে স্বীকার করল সেচ কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধান করে সেচ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএডিসির প্রকৌশলী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখরের তথ্য ও ছবিতে রিপোর্ট। এ মৌসুমে প্রতি বছর সুনামগঞ্জের খরচার হাওরের এসব জমিতে চাষ হতো বোরো ধান, কিন্তু এবছর পানির অভাবে ফেটে চৌচির শত শত একর জমি। হাতে গোনা যে কয়টি ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে, পানির অভাবে সেগুলো জ্বলে যাচ্ছে। তাই কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পানি নেই গিয়া, রোয়া লাগাইতেছি আমরা, রোয়া মরিয়া দিতেছে গা। 3 মাইল এরিয়ার ভিতরে পারে দিকে 3 কেয়ার লাগাই লইছে বা 4 কেয়ার, আর বাকি সবটাই ক্ষতি। ফুকাইতেছে, ফুকাই হাইটটা যাইতেছে, আর এই সাইডে তো ক্ষেত লাগাইতেই পারতেছে না। এবার সময় নাই, পরে লাস্টে লাগাইবো আমরা, তো ফাইন নিব বান ভাঙ্গে আবার খালিব, পরে খাসা ধানকে আমরা খাটাইমু। গত মৌসুমে কিছু চাষি সেচের টাকা পরিশোধ না করায় এবার পানি দিতে দেরি হচ্ছে স্বীকার করে সেচ স্কিমের এই সদস্য। অনেক কৃষক আছে আমরা টাকা পয়সা দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়েছি, এই জন্য আমরা পানিটা পরে ধরছি।
এই বিধানে ওখানে আমরা পানি দিতেছি, আমরা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা উত্তোল দিলাই। তবে ফসলের মাঠে সেচ স্কিমের সদস্যদের পানি সরবরাহে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএডিসির সেচ প্রকল্পের এই কর্মকর্তা। পানি দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের অবগত নেই। যদি আমরা এরকম কোনো তথ্য পাই যে কৃষকদের কাছ থেকে সেচ চাষ আদায়ের পরও কোনো রকম পানি প্রদান করা হয়নি, তাহলে আমরা এই ম্যানেজার এবং স্কিমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা যেন যথাসময়ে পানি পায় সেই ব্যবস্থা নিশ্চিত করব। জেলার খরচার হাওরে 6017 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। ইলিশের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, আর মিঠা পানির মাছের দাম কমেছে মানভেদে 10 থেকে 50 টাকা পর্যন্ত। তবে গেল সপ্তাহের তুলনায় কোরাল, চিংড়ি, লইট্টা সহ বিভিন্ন সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের এই ফিশারি ঘাট। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত, চিংড়ি মানভেদে 450 থেকে 600 টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক মাছের মধ্যে কমতির দিকে আছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় ইলিশের দাম একটু কম। ইলিশ মাছ 200 টাকা কেজি, ছোটটা আর বড়টা ইলিশ মাছ 275 টাকা কেজি। গলদা চিংড়ি বিক্রি করতেছি, ছোটটা মনে করেন 400, 475 এরকম, আর কিছু বড়টা বিক্রি করতেছি 500 টাকা, 520 টাকা। সামুদ্রিক মাছ মোটামুটি চাহিদা হিসেবে ভালো বিক্রি হচ্ছে মার্কেটে। শীতের মধ্যে ইলিশ মাছ একটু বেশি, আগের থেকে কমের মধ্যে 100 টাকা 200 টাকা কমে আছে এখন। তবে কমতির দিকে আছে মিঠা পানির মাছ। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে মানভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত। কাতল এবং মৃগেল 150 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকা পর্যন্ত। 40 থেকে 50-এর উপরও প্রজাতির মাছ আসে। বিশেষ করে এই সময়টায়, এই শীতের মৌসুমে যে সমুদ্রের মাছটা বেশি পরিমাণে পাওয়া যায়। এই মুহূর্তে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 20 কোটি টাকার বেশি বেচা কিনা হয়। মিঠা পানির মাছ 30 প্রজাতির এবং সামুদ্রিক মাছ 40 প্রজাতির বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনার অভাব আর দুর্বল অর্থনৈতিক কূটনীতির কারণে চামড়া রপ্তানির বাজারে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা মনে করছেন সংকট উত্তরণে নীতি কাঠামোর পাশাপাশি পরিবর্তন আনতে হবে মালিক পক্ষের মানসিকতায়ও। তবে বিসিকের সক্ষমতার অভাবকেই বিপাকে পড়েছে চামড়া শিল্প, এমন দাবি করে সব সমস্যা সমাধানে নতুন সরকারেই আস্থা রাখছেন ট্যানারি মালিকরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি মূল্য সংযোজনের হিসেবে কোনো একটি নির্দিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস দেশের চামড়া শিল্প। কিন্তু এ সত্য শুধু কাগজে কলমেই। বাস্তবতা হলো নানা ধরনের পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন প্রতি মাসে আমদানি করছে প্রায় 50 লাখ বর্গফুট চামড়া। অথচ প্রতি বছর দেশে উৎপাদিত 22 কোটি ঘনফুট চামড়ার প্রায় অর্ধেকই ব্যবহৃত হচ্ছে না রফতানিযোগ্য পণ্য উৎপাদনে, যার পেছনে চামড়ার আন্তর্জাতিক ক্রেতা জোট লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র ছাড়পত্র না থাকাই মূল কারণ। ট্যানারি মালিকরা বলছেন সাভারের নতুন শিল্পনগরীই পারত সব সংকট সমাধান করতে, যদিও তাদের দাবি বিসিকের গাফিলতিতে উল্টো সংকট বেড়েছে আরও। হেমায়তপুরে যে চর্মশিল্প এলাকাটাই আছে সেটির ব্যবস্থাপনায় বিসিক সম্পূর্ণ ব্যর্থ। কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে না পারার জন্য, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট ভালোভাবে কাজ করতে না পারার জন্য ইন্ডাস্ট্রিগুলো বিদেশ থেকে চামড়া আমদানি করে তারা ফুডওয়্যার তৈরি করছে এবং সেটা তারা এক্সপোর্ট করছে। বড় বড় শিল্প নগরী করার অভিজ্ঞতা তাদের নেই বলেই কিন্তু আজকে সাভার চামড়া শিল্প নগরী নিয়ে এত অস্থিরতা। জমি রেজিস্ট্রেশন, সিটিপি কস্ট শেয়ার করা, এইগুলো নিয়ে আসলে এই সরকারের সাথে কাজ করা আমি মনে করি সহজ হবে। ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো যাতে আপনার প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমি মনে করি যে আপনার এক্সপোর্ট গ্রোথ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে শিল্পের অনগ্রসরতার পেছনে সরকারের অর্থনৈতিক কূটনীতির ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি মালিকপক্ষের চিন্তাধারায়ও পরিবর্তন আনার আহ্বান তাদের। প্রপার প্ল্যানিং এবং সরকারের সাপোর্ট এবং অর্থনৈতিক কূটনীতি, এটার অভাব। বাইরে যে মার্কেটের অভাব আছে তা না, এটা আমাদের অক্ষমতার জন্য হচ্ছে, সেটাকে দূর করতে হবে। যদি আমরা চামড়াকে থ্রাস্ট সেক্টর মনে করি, মনে হচ্ছে সরকার মনে করছেন, আমিও মনে করি, তাহলে এটা একটা স্বাধীন সংস্থা করে দেওয়াই
ভালো হবে। 2021 সালেই চামড়া রপ্তানি থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য রয়েছে বাংলাদেশের। যদিও শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন $3 বিলিয়ন রপ্তানি হলেও তা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পর্যটন মৌসুমেও আশানুরূপ পর্যটক নেই বান্দরবানে। পাহাড়ে প্রচণ্ড শীতের কারণে পর্যটকরা বান্দরবানে কম আসছেন। তবে শীতের প্রকোপ কমলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি এস বাসুদাসের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সবুজ অরণ্যে ঘেরা অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক আসলেও এবার শীতের তীব্রতা বাড়ার কারণে আশানুরূপ পর্যটক আসছে না। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও হোটেল মোটেল ঘুরে এর সত্যতাও মেলে। সাধারণত বছরের এ সময় হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ এখন আশানুরূপ পর্যটক না আসায় লোকসান আতঙ্কে আছেন তারা। পর্যটক অনুপস্থিত কারণে আমরা হোটেল মোটেল ব্যবসায়ীগুলো খুব লোকসানের মধ্যে আছে। দিকে এবং ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পর্যটক বান্দরবানে আসবেন বলে আমরা আশাবাদী। তবে শীতের তীব্রতা উপেক্ষা করেও প্রকৃতির মাঝে ঘুরতে আসা পর্যটকরা বলছেন শীতের মাঝে বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকেই। পার্বত্য জেলা এলাকায় প্রচন্ড শীতের কারণে পর্যটক অনেক কম, তারপর আমরা ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসছি, জাস্ট অনেক এনজয় করতেছি। প্রথম ফ্রেন্ডদের নিয়ে বেড়াতে আসলাম, আজকে অনেক কুয়াশার কারণে কিছু পর্যটক অনেক কম আছে। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে অনেক সময় ওনারা ইনসিকিউরিটিতে ভোগেন, সেই বিষয়গুলো আমরা স্পেশাল কনসিডারেশনে রাখি। আমাদের অলওয়েজ যে মোবাইল নাম্বার আছে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটা মোটামুটি প্রত্যেকটা পর্যটন স্পটে দেওয়া আছে। কারো যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই নাম্বারে কথা বললে আমরা সাথে সাথে সেটা সমাধানের চেষ্টা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীত মৌসুমে বান্দরবানে ঘুরতে আসে প্রায় 50,000 পর্যটক। সময় সংবাদ, বান্দরবান। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্য দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর ভিড় আজ বেশি। বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকলেও সরকারি অফিসগুলো বন্ধ থাকায় সকাল থেকে অনেকেই মেলায় যান। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে মেলায় কেনাকাটার পাশাপাশি তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। ফুড কোর্ট, আইসক্রিমের মতো খাদ্যপণ্যের স্টলে বেচা বিক্রি অন্য দিনের তুলনায় ভালো। বরাবরের মতো গৃহস্থালী পণ্যের স্টল, গহনা, প্রসাধনী, পোশাকের দোকানেও ভিড় তুলনামূলক বেশি। বিক্রেতারা বলছেন অন্য দিনের তুলনায় শুক্র ও শনিবার বেচা কেনা ভালো হয়। বিভিন্ন স্টল আমি ঘুরে দেখছি, এসবগুলো ঘুরে দেখার বিভিন্ন আমি ছবি তুলছি, সব কিছু মিলে আমাকে কাছে একটা আনন্দময় মুহূর্ত মনে আছে। কিছু হাঁড়ি পাতিল দিয়ে কিনবো আর আমার শারমিনকেও একটু দেখাবো। তবে খুব ভালো লাগলো, একটা প্যাভিলিয়ন করেছে বঙ্গবন্ধুর আমাদের বাংলাদেশের প্রথম দিকে ছবিগুলো দিয়ে। এন্টারটেনমেন্টের জন্যই আসছি, সবকিছুই তো বাইরে কিনতেই পাওয়া যায়, তারপরও আসলাম, দেখতেছি যে কোন জিনিসে ডিসকাউন্ট আছে। সকাল থেকে দেখছি যে মোটামুটি লোকজন ভিড় করতেছে এবং আমাদের যেসব প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইন্ডিভিজুয়ালি আপনাদের অফার আছে এবং ডেলিভারি ফ্রি আছে। রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, কি অবস্থা দেখছেন? জাফর, আজকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 11তম দিন। এই মেলার কিন্তু আজকে গতকাল যেহেতু শুক্রবার গেছে, আজকে কিন্তু শনিবার। সরকারি ছুটি যদি বলি সেই হিসেবে এক হিসেবে ঠিক আছে, আবার যদি বলি যে মেলার কিন্তু আজকে মাঝামাঝি যদি বলি সেটা কিন্তু ঠিক আছে। সব মিলে কিন্তু শনিবারে যেটি প্রত্যাশা থাকে যে অন্যান্য কর্মদিবসের তুলনায় কিন্তু ভিড় একটু বেশি থাকবে, প্রত্যাশা একটু বেশি থাকবে, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখছি যে মেলায় কিন্তু ব্যবসায়ী যদি বলি, সাথে সংশ্লিষ্ট অংশগ্রহণকারী বলি, তাদের কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে লোক সমাগম আমরা দেখছি। এবং একই সঙ্গে দুপুরের পর থেকে কিন্তু প্রতিদিনই যেভাবে লোক সংখ্যা বেড়ে যায় সেই অনুপাতে কিন্তু আজকে শনিবার যেহেতু সরকারি ছুটি সেই অনুপাতে আজকে কিন্তু বেশি হয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গৃহস্থালী এবং অন্যান্য সংশ্লিষ্ট যে পণ্যগুলো আছে এইসব পণ্য এবং বিস্কিটের দোকান, বিভিন্ন খাবারের ফুড কর্নার, এগুলোতে যে পরিমাণ লোক আমরা দেখেছি সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা পোশাক সংশ্লিষ্ট যেসব স্টল কিংবা প্যাভিলিয়ন আছে সেই অনুপাতে সেখানে কিন্তু লোক সংখ্যা খুব কম দেখেছি। সেই অনুযায়ী সংশ্লিষ্ট যারা অংশগ্রহণকারী আছে, যারা পোশাক সংশ্লিষ্ট যে স্টলগুলো, তারা আমাদের যেটি জানিয়েছেন সেটি বলছে যে এখন পর্যন্ত যেহেতু তাদের কাস্টমার আসছেন এবং তারা দেখছেন, যেটি তাদের প্রতিবারের ন্যায় মেলার শেষ দিকে কিন্তু তারা যেহেতু ছাড়ের পরিমাণটা বাড়িয়ে দেন,
সেই অনুপাতে তারা শেষ সময় তাদের বিক্রিটাও বেড়ে যায় এবং একই ধারাবাহিকতা কিন্তু এবারেও তারা তাদের সেই প্রত্যাশা যে মেলার শেষ দিকে কাপড়ের যে সংশ্লিষ্ট স্টলগুলো সেখানে তাদের বিক্রি বাড়বে এবং অন্যান্য যে স্টলগুলো আছে অন্যান্য বিভিন্ন পণ্যের সেই পণ্যের সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে আমি কথা বলেছি, তারাও বলছেন যে তাদের বিক্রি ভালো হচ্ছে, কিন্তু বরাবরের মতো ক্রেতার চেয়ে কিন্তু দর্শনার্থীর সংখ্যাটাই মেলায় এখন পর্যন্ত বেশি বলছেন তারা। এই ধারাবাহিকতা এখানে যারা এখন আপনি দেখছেন যে মোটামুটি একটি আমি কর্নারে আছি পশ্চিম সাইডে কিন্তু বলা চলে যে আপনি দেখছেন জনসমুদ্র প্রায় অনেকটা সৃষ্টি হয়েছে। সেই রাত 10টা পর্যন্ত কিন্তু বলা চলে এমন পরিবেশই থাকবে, এমনকি মনে করছেন ছুটির দিন যেহেতু সেক্ষেত্রে অংশগ্রহণকারীরা মনে করছেন যে দিন যত গড়াবে তেমনই কিন্তু মেলায় বিক্রি পরিমাণটা তত বাড়বে। তো জাফর, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সান্ধ্যকালীন খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ঠান্ডা বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকার জনজীবন। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে পঞ্চগড়ের রাস্তাঘাট। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েন কর্মমুখী মানুষ। প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হননি অনেকে। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার জন্য বেলা বাড়ার পরেও দেখা মেলেনি সূর্যের। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। পঞ্চগড়ে প্রচন্ড কুয়াশা ঠেলার ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে না, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে ঠান্ডায়। শীতের জন্য গ্র্যাভিটি উঠে না, ঠান্ডা চোটে ইনকাম কম। বহু দূর থেকে আসে, কাজকাম পাওয়া যায় না, খুব কষ্ট হয়। শীতের কাপড় চোপড় আমরা খুব গরিব, কাজ করতে আসি, ঘুরে ঘুরে বাড়ি যাই। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সে দেশের পুলিশ। তবে হামলায় যারা জড়িত নন তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালাম জানান, দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকশো প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিসিটিভি ফুটেজ ও তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নিরাপরাধীদের দ্রুত ছেড়ে দিতে দেশটির পুলিশের কাছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে দূতাবাসের সামনে সড়ক অবরোধ করে লেসকো কোম্পানির কয়েকশো বাংলাদেশি শ্রমিক বিক্ষোভ করে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেয় দূতাবাস কর্তৃপক্ষ। কিন্তু এরপরও কিছু কর্মী উত্তেজিত হয়ে দূতাবাসে হামলা চালায়। এতে প্রধান কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান সহ 3 জন আহত হন। এছাড়াও দূতাবাসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আমরা থানায় যে ইনফরমেশন দিছি জানাইছি, তার পরিপ্রেক্ষিতে তারা পদক্ষেপ নিচ্ছে। এটা তারা আইনত যেটা করার করবে, কই যে আইনে যেটা তাদের করতে হয় তারা সেটা করবে। আর দেশেও তো একটা আইন কানুন আছে, তাদের আইন মোতাবেক তারা যদি যারা ভাঙচুর করছে, মারধর করছে, এখানে তো আমাদের যে দেশে যেমন ক্রিমিনাল আছে, ফৌজদারি দণ্ডবিধি আছে, এখানেও নিশ্চয়ই দণ্ডবিধি আছে। ওই দণ্ডবিধির মোতাবেক যেরকম সেরকম করবে। তাদেরকে অনুরোধ করছে যাতে আমার কোনো নিরীহ লোক যাতে ভিক্টিমাইজ না হয় এবং সিসিটিভি ক্যামেরাতে যাদেরকে শনাক্ত করা যাবে শুধু তাদেরকে আসামিটা করলে করা যাবে, কিন্তু আমাদের যাতে কোনো লোককে ভিক্টিমাইজ করা না হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে আওয়ামী লীগ সরকার। বিজয় সমাবেশে শেখ হাসিনা বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। 1 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতারা। এবং লিগ ফ্র্যাঞ্চাইজিতে বাড়ছে জুয়ারিদের দৌরাত্ম্য। বিপিএলে বাজির অভিযোগে প্রতিদিনই চলছে ধরপাকড়, সতর্ক বিসিবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।
এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।